বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাঘের মন্তর। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকেই ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা খেয়ে তার কথা না শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভালুকের চামড়া, বাঘের মুখ ভালুকের মুখ বাঁধানো। ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডারমিস্টের কারখানায় বুঝে এসে পড়লাম। কিন্তু সেদিন আরেকজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভালুক ও বুনোশুয়োরের তো লেখাজোখা নেই। এছাড়া আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর পাইথন, আছে সজারু, আছে কাক, বক, হাঁস। এহেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না, লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেন বাবু, আমাদের উপেন মাইতি আপন মনে চা খেয়েই চলেছেন। তাকে দেখে বললাম, ও উপেন বাবু, ওই লোকটি কে? উপেন বাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, হ্যাঁ, ওই কে? ঘাবড়াবেন না, ওই আধবুড়ো লোকটি কে? উনি? বলুন না, বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো। আপনি অনায়াসে বলতে পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তা শিকারের ব্যাপারে উনি বড় কেউ কটা নন। ওর শিকার্য বই পড়েননি? 3টে এডিশন হয়ে গেল। আসুন আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য কোন কালে চাল কলা বাঁধা পুরুষ ছিলেন না, তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম। এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভালুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন। রাত্রে কিভাবে গাছের উপর বসে কাটিয়েছেন, কোনো জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারেন। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলেছিলেন যে আমরা ঘটনাবলী যেন চোখের উপর ঘটতে রেখেছি। আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতি রসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত্রি ও বর্ষামুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, এমন একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের সব ব্যাপারে আশ্চর্য। তবুও কি ভূতের গল্প? ভূত দেখিনি কখনো চোখে। বিশ্বাস করেন না? বারে, এ আবার অতি অদ্ভুত লোক। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনার তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, তন্তর মন্তরের কথা বলছি। ওহ, কিরকম তো মন্তর তন্তরের? সব বাজে ভূত। ওহ, বাজে একদম। আমি একেবারে অতটা যেতে রাজি নই। মন্তরের শক্তি নিশ্চয়ই আছে। ওই করে করে দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরেজি লেখাপড়া শিখেও এইসব মানেন? এইবার নিধিরাম ভট্টাচার্যের ওপর আমার শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। এই মন্তর তন্তর সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি। আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে। দিনটা এইসব গল্প শুনবার উপযুক্ত বটে। উনি বলতে লাগলেন, সেবার কাকডাঙ্গা টেকে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টে বলা হলো, আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম। নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন? যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ। গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড়ই সুন্দর। দুধারে হেতাল যোগ, বনের মধ্যে গরান আর গোলপাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফরশিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙ্গার খালে ডিঙি উঠাও। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্যে দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এরকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতাল যুগ,
কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বা বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করে বাঁচে বন্যলতা, খেয়া জোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বলেন সুন্দরবন বড় একঘেয়ে, তারা গভীর জ্যোৎস্না রাত্রে এই বনের চেহারা কখনো দেখেননি। অন্ধকারে দেখেননি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ, শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। বড় দুঃখের কথা। তারপর বলুন। শুনুন তারপর, কিন্তু একটা কথা, সবটা শেষ হয়ে না গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না। বেশ বলুন। নিধিরামবাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন, অনেক দূর চলে গেলাম খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইলখানেকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারের বনঝোপের মধ্যে থেকে কে যেন বলে উঠল, বাবু, ও বাবুরা। আমরা চমকে উঠলাম। ডিঙির হিন্দু মাঝি বলে উঠল, রাম রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বলেন, আহ, চুপ করো সবাই। কে ওখানে? ক্ষীণস্বরে কে বললে, বাবু আমি। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু আমি, হেতাল জোপের পাশেই বসে। সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর স্বর অশরীরের কণ্ঠ নিঃসৃত বলে ভ্রম হচ্ছিল বটে। এবার লোকটাকে সবাই দেখতে পেলে। ওই তো বসে আছে হেতাল জোপের ডাইনে। ওকে আগেও দেখা গিয়েছিল, এবার বুঝলাম, কিন্তু আলো চাইয়ায় জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটাগুড়ির মতো দেখাচ্ছিল। আমরা দস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে এখানে একা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন, এরকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললেন, ওহ বেশ, তা ওখানে কি করছো? বাবু, হেতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছে, গরিব লোক। কথাটা ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এই জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক, কিন্তু তুমি এখানে এলে কি করে? বাবু, আমি ফকির মানুষ, ভয় ডর করলে আমাদের চলে? আমারে একটু নৌকায় তুলে নেবেন বাবু। কাল রনঘাটে টেকে আমাকে নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাব। নেবেন বাবু? তোমার বাড়ি সেখানে? কাল রনঘাটের কাছে মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণ বাবু কিছু বলবার আগে আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললে, নেবেন না বাবু? ডিঙির নিয়ম জানেন তো, সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া। বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে। শ্যামাচরণ বাবু রেগে বললেন, তোদের কি বুদ্ধি? কেন বাবু? আমার শিকার হোক আর না হোক ওকে এখানে ফেলে যাব বাঘের মুখে? নিয়ে চলোকে। আর এরপরে কি কথা চলবে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত তাই আমার মনে হয়েছিল। হিন্দু কি মুসলমান বাইরের সাজ দেখে বোঝা শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামাচরণ রায় বললেন, কি সাধনা? বাগানবার মন্তর জানি কিনা তার সাধনা। আমি বললাম, সেটা আবার কি? আছে বাবু, আমার গুরু আমায় শিখিয়েছেন। শ্যামাচরণ বাবু বললেন, হাড়ের মধ্যে মুখ দিয়ে ডাকো। না বাবু, মন্তরে বাঘ আসবে। আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। বাবু, আপনার দয়া, ফাঁকি দেবার চেষ্টা করবে না। ও কথাই বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণ বাবু বললেন, সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে। তারা তো হাড়ের মধ্যে মুখ দিয়ে ডাকে, জানি। তুমি সে দলের নও? আপনাকে আগেই বলেছি বাবু, মন্তর আসল জিনিস, বাঘ টেনে আনে। এ সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, হাড়ের মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো। নিধিরামবাবু আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই, তারা ঝোপের মধ্যে বসে হাড়ের মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতে নরবাঘ সেখানে ছুটে আসে এবং শিকারির বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত জানি না। আমরা বললাম, এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন? অনেক দেখেছি, তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছে নেই, নয়তো মানুষের সারা পেয়ে পিছিয়ে গিয়েছে। সেই অবস্থায় কি হবে? তারপর শুনুন, আমি ঘুণ শিকারি, মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো।
শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পেছনে কি খাটুনিটাই মশায় তাদের শিকার করতে হয়। জঙ্গল টেঙাও, নয়তো মাচান বেঁধে রাত জাগো, সোজা কষ্ট মশাই। আর সে জায়গায় যদি মন্তরে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন। 5-এর জায়গায় 10 টাকা দিতে কেন তারা আপত্তি করবে? ঠিক কথা বলুন আপনি। তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। মাজায় মানে কি? খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে এলো। আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে। রাত্রের খাবার সঙ্গে করে আনা হয়েছিল, তাই গিয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর ঘুম নেই চোখে। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের রাজকবি মন্তরের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে বনের মধ্যে এই বাঘ আনার জন্যে। গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রের সাধনা করাই তার কাজ। আরও কত কি যে বাজে গল্প। সারা দিন খেটে খুটে রাতে যে একটু ঘুমোবে তার উপায় নেই। কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার উপর কথা বলবে কে? আমরা চুপচাপ শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হয়নি তাও নয়। আমি বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গা খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসার হেতু কি? হেতু খুব স্পষ্ট। বজরায় বসে তো শিকার চলবে না। বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুলকিনারা দেখা যায় কি না যায়। ছোট্ট কালের মধ্যে না গেলে দুদিকে জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না। তুমি তো জঙ্গলে চড়ুইবাতি করতে আসোনি। নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক, কেউ তার কথার প্রতিবাদ পাচ্ছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকেন। এবং গল্প শুরু করবার সময়ে কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুদ ধরবার জন্য নয়। বলে যান আপনি। নিধিরাম ভট্টাচার্য বললেন, খুব ভালো কথা, শোনো তারপরে। আমার এই গল্প শেষ হয়ে এসেছে। যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করতে তো তোমাদের বলছি। ডিঙি নোঙর করে সারা রাত্রি সেখানে থামবার সময়ে সেই রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনায় ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, চমৎকার জায়গায় এসেছেন। শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারের কথা হয়ে গেল। আগে কেন? বনের বাঘ আর শিকারের বাঘ এক নয়। ওরকম বাঘ ডাকে সুন্দরবনে বহু জায়গায়, কিন্তু চোখে দেখতেও পাবে না কোনোদিনও একটি। তাই তো ফকির সাহেবকে ধরেছি, এখন ফকির সাহেবের দয়া। আর আপনার হাত যশ, সকালের রোদ। বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। 8 মাইল টাক দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতল বাদিয়ার ডাঙা। সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়েই নামলাম, নয়তো কে আবার এই বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস নিতে। মাঝি দুজনকেও সঙ্গে নিলাম। এই নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয়। দুদিকে ঘন গরানার হেতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ। পা বাঁচিয়ে চলতে হয় শুলুর বয়ে। শুলু হলো গাছের বায়ব্য শিকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সরকির মতো খাড়া হয়ে থাকে। ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুধারে বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা। ফকির সাহেব সকলের আগে, তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পেছনে দুজন লোক, তারপর আমি, সর্বশেষে মাঝি দুজন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো। শ্যামাচরণ বাবু লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম। ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম। বললাম, কি হলো, থামলেন যে? সেই সময় নজর পড়ল দলের পুরোভাগ ফকির সাহেব ছিলেন। তিনি নেই। বলতে যাচ্ছি ফকির সাহেব বুঝি? শ্যামাচরণবাবু বললেন, উফ সর্বনাশ, এমন কাণ্ড কখনো! উফ! তার পেছনের লোক দুটি তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বললে, উফ, বাবুর ডান পাশের জোট দেখি তো। শ্যামাচরণবাবু আড়ষ্ট গলায় বললেন, আহা গরিব লোক, আমি মন্তর আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপার তখনই শুনলাম, ডান দিকের টাইগার ফার্মের বন থেকে ভীষণ এক রয়্যাল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে। চেয়ে দেখে মনে হলো বাঁ দিকের হেতাল জোপের মাথা যেন তখনও নড়ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায়? ওই শেষ। একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম। শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ, তাক বাঘ অনেক কিছু জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানি না ফকির সাহেবের, যে কাউকে কোথায় খবর দিব। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটি সত্যিই খুশি হলো। মন্তরের জেরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল। আমার অসতর্কতায় মারা পড়ল ও। বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্তর তো শেখেনি।
অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙ্গার খাল বেয়ে বজরা দৌড়লাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবারে আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি, ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই। শ্যামাচরণরা বলেছিলেন, বিশ্বাস করিনি যে, বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো।